চল না প্লিজ। কাজের বাহানা দিলে চলবে না। সানডে তো এমনিতেই ছুটি। যখনই বলি যাওয়ার কথা তখনই কোনো না কোনো বাহানা দিস। আমি কিছুই শুনবো না, তোকে নিয়ে যেতেই হবে। সুলতানপুরের যে বাড়িটা আছে ওখানে অনেক দিন ধরে আমার খুব যাওয়ার ইচ্ছে, কিন্তু তুই প্রত্যেকবার নিয়ে যাবি না বলে কত রকম বাহানা দিতে থাকিস। এই শোন, এবার কিন্তু আমি কোনো বাহানা শুনবো না। কথা শেষ করার সাথে সাথে হুট করেই কলটা কেটে গেল। আমাকে একটাও কথা বলতে দিল না, নিজেই হরর করে কথা বলে গেল। পাগলি মেয়ে একটা। রিক্তা আমার অনেক দিনের পুরনো বন্ধু। মজার বিষয় এটাই যে আমরা একই সাথে স্কুল কলেজ কমপ্লিট করেছি। ইভেন দ্যাট আমরা একই কোম্পানিতে জব করি। বিগত কয়েক মাস ধরে ও আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে আমাদের সুলতানপুরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে তার হয় না। তাই আজ রেগে গিয়ে সকাল সকাল আমাকে কত কথা শুনিয়ে দিল। কি রে, সূর্য তো মাথার উপরে উঠতে চললো, আর কতক্ষণ ঘুমোবি? না না কাকিমা, আমি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। রিক্তা ফোন করেছিল তো, ওর সাথে একটু কথা বলছিলাম। তুই এবার একটু ফ্রেশ হয়ে নে, আমি বাজারে যাচ্ছি। ফেরার সময় মালতীদের বাড়ি থেকে ঘুরে আসব। বাড়ি ফিরতে একটু দেরি হবে আমার। এই বলে কাকিমার রুমের বাইরে বেরিয়ে গেল। ইস, দেখেছো, এত কথার মাঝখানে তো নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমার নাম তৃষা। 8 বছর বয়স থেকে কাকু কাকিমার কাছে থেকেই বড় হয়েছি। বাবা মা মারা যাবার পর তিনারাই আমাকে নিজের মনের মতো করে বড় করেছেন। মোদ্দা কথা, বাবা মায়ের অভাব কখনোই অনুভব করতে দেননি। কাকু কাকিমার কোনো সন্তান নেই, তার জন্য তারা আমাকে অনেক ভালোবাসেন, স্নেহও করেন। বাবা মাকে হারিয়েছি তো, তাই দুষ্টুমি করলে কাকিমা সেভাবে বকাবকিও করেন না। কাকিমা একবার গল্প করেছিলেন, আমি ছোটবেলায় টিভি ভেঙে ফেলায় কাকিমা নাকি প্রচণ্ড রেগে গিয়ে আমাকে মারতে এসেছিলেন। ঠিক তখনই আমার মুখের মধ্যে মায়ের অমায়িক মুখটা কাকিমার চোখের মধ্যে ভেসে উঠেছিল। তারপর তিনি মারতে গিয়েও মারতে পারেননি। সেদিনের পর থেকে কাকিমার কখনোই আমাকে মারেন না, বকেন না, তবে কোনো ভুল করলে সঠিকটা বোঝাতে পিছু পাও হন না। এমন সময় হঠাৎ বিছানায় থাকা মোবাইলটা বেজে উঠল। রিক্তা বলল, কি রে, কিছু ভাবনা চিন্তা করলি? কাকিমাকে কিছু জানিয়েছিস? না রে, আসলে কাকিমা একটু বাজারে গেছে, বাড়ি ফিরতে একটু দেরি হবে, এলেই জানাবো। তবে শোন, চিন্তা করিস না, এবার তোকে নিয়েই যাব। তবে হ্যাঁ, সুলতানপুর কলকাতা থেকে খুব একটা দূরে না, মাত্র কয়েক মাইল। সেইখানে যাওয়া এমন কি বড় ব্যাপার। আর সানডে তো এমনিতেই ছুটি, আর একদিনই তো ছুটি পাই, তাই ফ্যামিলির সাথেই সময় কেটে যায়। তাই আর যাওয়া হয়ে ওঠে না। শুধু কাকিমাকে না বলা পর্যন্ত একটু অপেক্ষা কর, কাকিমার কাছ থেকে পারমিশন পেয়ে গেলেই ব্যাস, আর কোনো বাধাই নেই। কথা বলতে বলতে ওর ফোনটা হঠাৎ কেটে গেল। হবে নাই বা কেন, কদিন ধরে নেটওয়ার্কের যে অবস্থা। আমার বাবা দেবব্রত চৌধুরী। আজও বাবার মৃত্যুটা আমার কাছে অস্পষ্ট। বাবার এইভাবে আচমকা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ঘটনাটা আমার মনের মধ্যে ধাঁধা হয়েই থেকে গেছে। আজও সঠিকটা জানতে পারিনি। আমার বয়স তখন 8 বছর। প্রতিদিনের মতো সেদিনও বাবা অফিস থেকে বাড়ি ফিরছিলেন ডায়মন্ড হারবারের রোডটা ধরে। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার সাথে বজ্রপাত। বৃষ্টিটা থামলে বাবা বাড়ি যাবে এই ভেবে সুলতানপুরে এক চায়ের দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় কিছু লোক জায়গা বিক্রি নিয়ে কথা বলছিলেন। ব্যাস, আর কি, বাবা জানতে পেরে সেই দিনই অ্যাডভান্স দিয়ে জায়গাটা কিনে নিয়েছিলেন। আমার বাবা ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। সুলতানপুর থেকে বাবার অফিস খুব একটা দূরে না, তাই বাবা সিদ্ধান্ত নিয়েই ফেললেন সুলতানপুরের কেনা জমিটাতে বিরাট বাড়ি বানানো। ব্যাস, আর কি, নিজেই বাড়ির প্ল্যান তৈরি করে ফেললেন, তারপরে মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে বাড়িটা পুরো কমপ্লিট করে ফেললেন। কিন্তু শেষ পর্যন্ত এক রক্ত জল করা পরিস্থিতি তৈরি হলো। রবিবার গৃহপ্রবেশের দিন ছিল আমাদের।
বাবার ইচ্ছে ছিল গৃহপ্রবেশের পরেই বাড়ির সামনে পড়ে থাকা জায়গাটায় বিরাট ফুলের বাগান করবেন। পরের দিন খবর এলো রাতে নাকি বাবা হার্ট ফেল করেছেন। সেই শোকে মাও অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস পরে মাও মারা গেলেন। তারপর থেকেই কাকু কাকিমা ওই বাড়িতে আর যেতে দেন না। শুনেছি সুলতানপুরের আশেপাশের লোকেরা কানাঘুষা করে বলে ওই বাড়ি নাকি অপয়া। কি রে, সে কখন গেছি, এখনো বিছানায় বসে আছিস? ওঠ ওঠ, অনেক বেলা হয়েছে। এবার কিন্তু রেগে যাচ্ছি আমি। এই বলে কাকিমা রুম থেকে বেরিয়ে গেল। আমিও পেছন পেছন বেরিয়ে গেলাম। আমার স্টাডি রুমের পাশেই কাকিমা থমকে দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞাসা করলো, কিরে, কি ব্যাপার? আজ মেয়েটা আমার পেছন পেছন ঘুরছে, কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। বল মা, কি বলবি? দেখ, ছোট থেকে বড় করে ফেললাম, সবই বুঝতে পারি। নে নে নে, দেরি করিস না, চটপট বলে ফেল তো দেখি। কাকিমা, খুব ইচ্ছে করছে সুলতানপুরের বাড়িটাতে যাব। সেই কোন ছোটবেলায় বাড়ি তৈরি হবার সময় গিয়েছিলাম, কমপ্লিট হবার পর তো আর দেখাই হয়নি। যতবার তোমাকে যাওয়ার কথা বলেছি ততবার তুমি কোনো না কোনো বাধা দিয়েছো। এবার প্লিজ না বলো না। যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। একা গেলে চলবে না, কিন্তু সাথে কাউকে নিয়ে যেতে হবে। কাকিমা, তুমি চিন্তা করো না, রিক্তা আমার সাথেই যাবে। পারমিশন পাওয়া মাত্রই দেরি না করে রিক্তাকে ফোন করে জানিয়ে দিলাম আজ বিকালেই আমরা বেরোবো। এখন বিকাল 5টা বাজে। আমি আর রিক্তা আমার প্রিয় গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে সুলতানপুর মাত্র 1 ঘন্টার রাস্তা, তাই তাড়াহুড়ো না করে আস্তে আস্তেই ড্রাইভ করছি। আমাদের বাড়ি থেকে লেক মাত্র 10 মিনিটের রাস্তা। 10 মিনিট অতিক্রম করে এসেই হঠাৎ শরীরটা কেমন যেন খারাপ মনে হচ্ছে, তাই রিক্তাকে ড্রাইভ করতে দিলাম। এইসব কথা বলতে বলতে একটা বড় অন্ধকার বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। দরজা খুলে যখন আমরা নিচে নামলাম, চারিদিকে অন্ধকার পরিবেশ চোখে পড়ল। পরিবেশের মধ্যে কেমন একটা থমথমে ভাব। সাহস করে এগিয়ে গেলাম আমাদের বাড়ির কালো গেটটার দিকে। বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালাম। বাড়িটা দেখে আমার চোখের মধ্যে জল এলো। আমার বাবা অনেক স্বাদ করে বাড়িটা বানিয়েছিল, এখন তিনি আর এই পৃথিবীতেই নেই। একরাশ চোখে জল নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুজন মিলে ঠিক করলাম আজ রাতে বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখব। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালা মাত্রই ঘরের দরজার দিকে চোখ গেল। সব দরজাগুলোই তো প্রায় লক করা। বাড়ির করিডোর দিয়ে যেতে যেতে গাটা কেমন ছমছম করে উঠল। বাড়িটা পুরো ঘুটঘুটে অন্ধকার। ইলেকট্রিসিটি কোথায় আছে আমরা তা কেউই জানি না। তখন একটা নতুন সমস্যা মাথার ওপর চেপে বসেছে। বাড়ি তো চলে এলাম, কিন্তু রাতটা কোন রুমে থাকবো বুঝতে পারছিলাম না। মুভির মতো অনেকটা ভুতুড়ে বাড়ির পরিবেশ আমরা অনুভব করতে লাগলাম। শুরুতে ভালো লাগছিল, এখন আমার বেশ ভয় করছে। মনে হলো হঠাৎ কেউ আমাদের পেছন থেকে সরে গেল। দুজনেই পেছন ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। কেই বা আসবে, বিগত কিছু বছর ধরে বাড়িটা তো ফাঁকাই আছে। ইচ্ছে করছে পুরো বাড়িটা একবার ঘুরে দেখি, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট ছাড়া তো আর কিছুই নেই আমাদের কাছে। তার মধ্যে মোবাইলে খুব বেশি চার্জও নেই। তাই ভাবলাম রাতটুকু যেমন তেমনভাবে কেটে গেলেই কাল সকালেই পুরো বাড়িটা ঘুরে দেখব। এই নিশিরাতেও বাড়ির ভেতর থেকে বাইরের নিস্তব্ধতা আর রাতের ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। আমার মনে হলো আমি আর রিক্তা ছাড়া এই পৃথিবীতে আর কেউই বেঁচে নেই। ইচ্ছে করছে পুরো বাড়িটা একবার ঘুরে দেখি, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ লাইট ছাড়া তো আর কিছুই নেই আমাদের কাছে।
তার মধ্যে মোবাইলে খুব বেশি চার্জও নেই। তাই ভাবলাম রাতটুকু যেমন তেমনভাবে কেটে গেলেই কাল সকালেই পুরো বাড়িটা ঘুরে দেখব। নিচের তলে একেবারে কোণের রুমটাতে আমি আর রিক্তা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। দুজনের মধ্যে কথা চলছিল। এমন সময় দোতলা থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। উচ্চ শব্দে কয়েকজন মানুষের কলরব শুনতে পেলাম। প্রথমে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, মনে হলো ভুল শুনেছি। কিন্তু রিক্তা একই কথা বলাতে আমার সন্দেহ দূর হলো। এত বছরের পুরনো বাড়ি, কেউ তো থাকার কথা নয়। তবে কি গ্রামের মানুষের অনুমানটাই সত্যি? এবার একটু ঘাবড়ে গেলাম। রিক্তা খুব সাহসী মেয়ে, কিন্তু এই প্রথমবার ওকে এত ভয় পেতে দেখে আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, ভেতর থেকে দরজা লক করে আজকের রাতটা যেন তেন প্রকারে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি আর রিক্তা ভীষণ এক্সাইটেড ছিলাম পুরো বাড়িটা ঘুরে দেখার জন্য। তাই দেরি না করে পুরো বাড়িটাই ঘুরে দেখলাম। বাড়ির প্রত্যেকটা রুমে এক একটা বড় বড় তালা ঝুলছিল। আমার কাছে একটাই রুমের চাবি ছিল। বাবার মৃত্যুর আগের দিন মায়ের হাতে একটা রুমের চাবি দিয়েছিল বাবা। বাকি চাবিগুলো আজও কোনো খবর নেই। কি আর করা যাবে, চাবি না থাকলে তো অন্য রুমে ঢোকাও যাবে না। তাই আমি আর রিক্তা নিজেদের রুমে ফিরে এলাম। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, আমরা বাড়ি ফিরে যাবার পর বাড়িটা তো ফাঁকাই পড়ে থাকবে, ফলে চোর ডাকাতের আড্ডাও বাড়বে। তাই দু একজন কেয়ারটেকারের ব্যবস্থা করতে হবে বাড়িটা দেখাশোনা করার জন্য। তাই দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের বিভিন্ন জায়গায় মানুষদের সাথে কথা বলার পর জানতে পারলাম গ্রামের প্রত্যেকটা মানুষই ওই বাড়িটাকে নিয়ে ভীষণ আতঙ্কিত। কেউই রাজি ছিল না কেয়ারটেকার হিসেবে বাড়িটা দেখাশোনা করার জন্য। তাই বাধ্য হয়ে কলকাতায় যেতে হলো আমাদের। সেই কোন সকালে বেরিয়েছি, দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সারাদিন প্রায় বাইরেই কেটে গেল। অবশেষে কেয়ারটেকারের একটা ব্যবস্থা হলো। সমস্ত কাজ মিটিয়ে আবার ফিরে এলাম সুলতানপুরের বাড়িটাতে। আজ অমাবস্যার রাত, আকাশে একটা তারার চিহ্নও নেই। আমি আর রিক্তা ডিনার কমপ্লিট করে সবেমাত্র বিছানায় বসেছি, আবার সেই আওয়াজ। গতকাল ঠিক যেমনটা শুনেছিলাম। আমি আর রিক্তা আমরা দুজনেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও মনের মধ্যে একটা সাহস নিয়ে আমরা রুমের বাইরে বেরিয়ে গেলাম ব্যাপারটা কী তা দেখার জন্য। আস্তে আস্তে নিঃশব্দে সিঁড়ি ধরে দোতলায় উঠে গেলাম। ওঠা মাত্রই চোখে পড়ল দোতলার মাঝের ঘরের দরজাটা হালকা ভেজানো আছে। দুজনে ভীষণ অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? কাল রাতে যখন এসেছিলাম তখন তো দরজায় তালা ছিল, তাহলে কেই বা খুলল? দেখার জন্য আমি আর রিক্তা দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে রুমের ভেতরে তাকাতে যা দেখলাম, সে এক রক্ত জল করা দৃশ্য। সারা শরীর যেন হিমের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। রুমের ভেতরে এরা কারা? দেখে তো কোনো মানুষ মনে হচ্ছে না। এই অশরীরীগুলো নিজেদের মধ্যে চিৎকার করে যাচ্ছে। এক একজনের ধর থেকে মাথা আলাদা। কি বীভৎস সেই দৃশ্য! এমন সময় হঠাৎ অশরীরী আত্মা পেছন ঘুরে আমাদের দিকে তাকালো। তা দেখে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। রিক্তা তো রীতিমতো অজ্ঞানী হয়ে গেছে। প্রাণ বাঁচাতে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। ঠিক সেই সময় দরজার সামনে এক অশরীরী ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। প্রাণের ভয়ে যেন তেন প্রকারে ছুটে পালিয়ে এলাম রুমে। রাতটুকু ভয়ে ভয়ে কেটেছে। সকালে রিক্তার খোঁজে দোতলায় এলাম। এসে দেখি রিক্তা কোথাও নেই। আগের দিনের মতোই প্রত্যেকটা রুমে তালা দেওয়া। রিক্তাকে আর খুঁজে পাওয়া গেল না। বাড়ি ফিরে এলাম একাই।
দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। রিক্তাকে আর খুঁজে পাওয়া গেল না। এখন ওর বাড়ির সবাই ওর ফেরার আশায় বসে আছে। কিন্তু আমি জানি সত্যিটা, সেদিন রাতে কি হয়েছিল রিক্তার সাথে। আর কোনোদিনই ও ফিরবে না।